হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আর একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা সকালবেলাতেই গাছে জল দেওয়া থেকেই শুরু করলাম। বাসি কাজকর্ম করা হয়ে গেছে, স্নান করে পুজোটাও করা হয়ে গেছে। পুজো সেরে ছাদে এসে গাছগুলোতে জল দিয়ে নিলাম। আর এই যে দেখো, আমার ঘরের জানলাতে যে গাছগুলোকে রেখেছি, পাখিতে এসে এত উৎপাত করছে, গাছগুলোকে ঠিকঠাক রাখতেই পারছি না। মানি প্ল্যান্টের ওই গাছের পাতাগুলোকে একদম ছিঁড়ে ফেলেছে। তারপরে ওই যে ছোট্ট যে টবটা ছিল, ওখানে উচ্ছের দানা ফেলেছিলাম, সেখান থেকে একটা গাছও বেরিয়েছিল, ব্যাস সেটাকেও তুলে ফেলে দিয়েছে। ছাদে বোগেনভিলার গাছটার একটা ডালের মধ্যে প্রচুর ফুল ধরেছিল, ওই ডালটার ওপরে বসে ঝাপটাঝাপটি করে প্রত্যেকটা ফুল খসে পড়ে গেছে। কোনো বছরে এরকম ছিল না, এবছরে দেখছি এই ছাতারে পাখিগুলো ভীষণ উৎপাত করছে। জানলাতে এসে কাছে ঠুকরে ঠুকরে, ভোরবেলাতে তো আর অ্যালার্ম ঘড়ির প্রয়োজন পড়ে না, এই পাখিদের ঠোকরানোতেই ঘুমটা ভেঙে যায়। একটা টবের মধ্যে লঙ্কার বীজ ফেলেছিলাম, তো লঙ্কা গাছের অনেকগুলো চারা বেরিয়েছিল, কিন্তু এখন আর একটাও নেই। সব কটা ওই ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সব চারাগুলোকে ফেলে দিয়েছে। গাছগুলো নষ্ট করে ফেলছে, এটাই যেন একদম আমার ভালো লাগছে না। আজকে বাইরের ওয়েদারটা একটু মেঘলা হয়ে রয়েছে। ভোরের দিকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন লাগছে গুমোট গরম। এখন হাওয়াটা একদমই বন্ধ হয়ে গেছে। ভোরের দিকে আধা ঘন্টা 40 মিনিট যেটুকুনি সময় আমি ছাদে থাকি, সেই সময়টাতে কাঁচগুলো সব সরিয়ে দিই, কিন্তু এই বেলা হয়ে গেলে পরে সমস্ত কাঁচটা আবার টেনে বন্ধ করে দিই। যত খুলে রাখবো তত বেশি ধুলো হবে চারিদিকে। আর একটা জিনিস খেয়াল করে দেখবে, সারা দিনের মধ্যে ভোরবেলার পরিবেশটা হচ্ছে সব থেকে বেস্ট। চারিদিকটা নিরিবিলি শান্ত থাকে, নিজের মনের মতো করে ওই সময়টুকুনি আমি প্রত্যেক দিন সকালে কাটাই। গতকাল রাত্রিবেলাতে আমাদের এখানে বেশ ঝোড়ো হাওয়া চলছিল, কিন্তু বৃষ্টি হয়নি। মনে হয় দূরে অন্য কোথাও ঝড় বৃষ্টি হয়েছে, তাই জন্য আজকে সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল। সকাল সকাল মনে হচ্ছিল যে ছাদে আরও কিছুক্ষণ সময়টা কাটাই, কিন্তু ওই যে সংসারে কাজকর্মে দেরি হয়ে যাবে, ওইদিকে বেশি সময় দিলে পরে এদিকে কাজ শেষ হতে হতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এই প্রচণ্ড গরমে যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজকর্ম শেষ করা যায় ততই ভালো। যা গরম পড়েছে, এতে করে আমাদের প্রত্যেকেরই কাজের এনার্জি এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল রাত্রিবেলাতে কুমড়োটা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম আজকে ওই দুপুরের খাবারের জন্য, ডালের পাশে কুমড়ো ভাজার জন্য। সেই কুমড়োটা ভাজা বসিয়ে দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, আর ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে জল ভরে রেখে দিচ্ছি। সকালে জলখাবারে আজকে খাওয়া হবে ওটস আর দুধ, সেই জন্য জলখাবার বানাবার তেমন কোনো তাড়া নেই। ওদিকে বাবু আর মামাম দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে, দুজনে একে একে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিচ্ছে। আর আমি এদিকে দুপুরের জন্য কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে এই 3টে জলের বোতল খালি ছিল, মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে 2টো জলের বোতল আমার আছে, আর একটা বোতল আছে বাবুর। প্রত্যেকের বোতলের ক্যাপেতেই একটা করে সিম্বল দেয়া রয়েছে, যে যার বোতলে আমরা মুখ দিয়ে খাই বলে সেই জন্য যার যার বোতল সব আলাদা। একটা মাত্র কমন বোতল থাকে, যে বোতলের জল বাইরে থেকে কেউ এলে সেখান থেকে তাকে জল খেতে দেয়া হয়, আর ওই বোতলের জলই রান্নার জন্য ব্যবহার করা হয়। একসাথে তো সমস্ত বোতল খালি হয় না, সেজন্য যখন যেটা আমি খালি পাই পরিষ্কার করার থাকলে ডিশওয়াশারে দিলে দিয়ে দিই, আর তা না হলে হাতে এরকম করে মেজে ঘষে পরিষ্কার করে নিই। আমি বহু বছর ধরেই স্টিলের বোতল ঘরে ব্যবহার করছি। একটা সময় আগে ওই পারপ্লেট বা মিল্টনের প্লাস্টিকের বোতল ব্যবহার করতাম, তারপরে যখন দেখেছি বাজারে এরকম স্টিলের বোতল উঠেছে, সেই থেকেই বিভিন্ন ধরনের স্টিলের বোতল আমি ঘরে ব্যবহার করি। মামামেরগুলো একদমই অন্য রকমের, ওরগুলো সবকটাই থার্মাস টাইপের, গরমকালে ওর মধ্যে ঠান্ডা গরম জল মিশিয়েও রাখে। মেয়ে আমার ভীষণ শীত কাতুরে, শীতের মধ্যে যে নর্মাল জল ফিল্টার থেকে পড়ে সেটা খেলে নাকি ওর আরও বেশি শীত লাগে, সেই জন্য গরম জল করে নিয়ে জল মিশিয়ে ওর সবকটা থার্মাসে ভরে রাখা হয়। আর আমাদের দুজনের বোতল আর কমন বোতল যেটা আছে সেটা একদম নর্মাল স্টিলের বোতল। আর এই তো বেশ সুন্দর করে চকচকে করে বোতলগুলো পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে থাকে তো, যতই চিমনি চলুক না কেন ওই ঢাকনিগুলোর মাথাতে একটু চটচটে ভাব হয়ে যায়, তাই কয়েকদিন ছাড়া ছাড়া আমি এই বোতলগুলোকে এইভাবে পরিষ্কার করে নিই। এইভাবে বলছি না, কখনো কখনো রাত্রিবেলাতে ডিশওয়াশারে যদি বাসনপত্র কম হয় তখন ডিশওয়াশারের মধ্যে দিয়ে দিই,
বেশ ভালোই হয়, গরম জলে একদম সুন্দর পরিষ্কার হয়ে মাজা হয়ে যায়। বোতল পরিষ্কার করতে গিয়ে তো দেখলাম লিকুইড সোপের কন্টেনারটা প্রায় শেষের দিকে, তাই জন্য ওই সিঙ্কের নিচে যে জায়গাটা আমার আছে ওইখানে ওই লিকুইড সাবানের এক্সট্রা পাউচ, তারপরে হ্যান্ড ওয়াশের পাউচ, আর ডিশওয়াশার চালাই তার জন্য যে সাবান ব্যবহার করি তার পাউচ, সল্ট আর যে লিকুইডটা ইউজ করি সেই সমস্ত কিছু এই সিঙ্কের নিচে এই জায়গাটাতে আমি রেখে দিই। অ্যাকচুয়ালি ওই বাসন মাজা ঘষার জন্য যা যা যাবতীয় জিনিস প্রয়োজন হয় সেগুলোই ওই সিঙ্কের নিচে ওই জায়গাটাতে আমার থাকে। তো লিকুইড সোপের কন্টেনারটা খালি হয়ে যাওয়াতে প্রিল লিকুইড আমি ব্যবহার করি, তার দুটো পাউচ খুলে নিয়ে ওর মধ্যে ঢেলে দিলাম। মুদির জিনিস যে দোকান থেকে আমার আনা হয় সেই দোকানে ওই প্রিলের বড় ফ্যামিলি প্যাক যেটা আছে সেটা পাওয়া যায় না, সে কারণে এই দুটো করে ছোট প্যাকেট নিয়ে আসা হয়। আমার বাড়ির থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে একটা মোড় সুপার মার্কেট আছে, ওখানে গেলে পরে পাওয়া যায় বড় ফ্যামিলি প্যাক, কিন্তু ওই আজ যাব কাল যাব করে কুড়েমি করে আর যাওয়াই হচ্ছে না। যে কোনো জিনিসের ফ্যামিলি প্যাক ব্যবহার করলে তাতে কিন্তু খরচাটা অনেকটাই কম হয়। কুমড়ো ভাজাটা হয়ে গেছে, ওটা বাটিতে নামিয়ে নিয়ে জলখাবারের জন্য ওটসটা বানিয়ে নিলাম। আজকে 3 জনে 3 রকমভাবে ওটস খেয়েছি। বাজার থেকে আমি সাফোলার ওটসের প্যাকেটটা নিয়ে আসি, তো বাড়িতে আনার পরে ওটা আমি একটু রোস্ট করে রেখে দিই। বাবুর জন্য ঠান্ডা দুধের মধ্যে 2 চামচ ওটস দিয়েছি আর তার সাথে খেজুর আর কলা দিয়েছি। আমারটার মধ্যে খালি কাঁঠালি কলা আর দুধটা হালকা গরম করে ওটস দিয়ে নিয়েছি, আর মামামেরটার মধ্যে একটা আপেল আর একটা কাঁঠালি কলা দিয়ে ওকে ওটসটাও কফি মগের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, দুপুরে নিরামিষ রান্নাবান্নাই করছি। মুসুর ডাল সিদ্ধ করে ওটা ফোড়ন দিয়ে নেব, আর আলু পটলের পোস্ত বানাচ্ছি। কুমড়ো ভাজা করে নিয়েছি ডালের পাশে খাওয়ার জন্য। রান্না বান্না ঘরের যত যা কাজকর্ম আছে ভোরবেলাতে ঘুম থেকে উঠে একভাবে শান্ত মনে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কাজগুলো শেষ হতে। কিন্তু ওই যে ভিডিও করতে গেলে 1 ঘন্টার কাজটা 2 ঘন্টা লেগে যায়। ভালোবেসে যেহেতু কাজটা করি সেই জন্য এখানে তো কারোকে কিছু বলার নেই, সব দিকটা সমানভাবে সামলে সবার প্রয়োজনটা মিটিয়ে তারপরে ওই ধীরে ধীরে ঘরের কাজকর্মগুলো করি আর সেগুলো ভিডিও করি যাতে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করতে পারি। ভিডিও করা বলো বা ভ্লগিং করা বলো, কাজটা করতে আমি ভালোবাসি, কিন্তু নানা রকম প্রতিকূলতার জন্য আমি ওই রেগুলারিটি মেনটেন করতে পারি না। তাও এখন চেষ্টা করি যে প্রত্যেক দিন যাতে নিজের দিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। মাঝে মধ্যে 1-2 দিন গ্যাপ পড়েও যায়। যত সমস্যাতেই পড়ি না কেন কাজটার প্রতি একটা ভালোবাসা আছে বলে ধীরে ধীরে হলেও আমি ধৈর্য ধরে এই কাজটা করে চলেছি। খেয়াল করে দেখবে যে কোনো কাজই হোক না কেন, যে যাই কাজ করুক না কেন, পড়াশুনো থেকে বলো, কাজ কর্ম, ব্যবসা পাতি, চাকরি বাকরি বা ঘরের কাজ, যাই হোক না কেন, ভালোবাসা কাজটার ওপরে যদি না থাকে তাহলে ধৈর্য ধরে কিন্তু সেই কাজটা করা সম্ভব নয়। কাজের প্রতি যদি তোমার ভালোবাসা, একাগ্রতা, ধৈর্য, যত্ন আর যদি পরিশ্রম থাকে তাহলে যে কোনো কাজেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব। তবে সফলতা জিনিসটা কারোর একটু আগে আসে, কারোর পরে। সেজন্য কোনো কাজ আজকে পারছি না বলেই যে আগামীকাল আমি পারবো না এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আজকে ফেল করছি, কালকে ফেল করছি, পরশু দিনকে তো পাস করতেও পারি। সেক্ষেত্রে কিন্তু ধৈর্য হারালে চলবে না। আর যে কাজটা করছি সেই কাজটার মধ্যে একটা চেষ্টা, ধৈর্য, ভালোবাসা, বিশ্বাস, এই সব কিছুই থাকা দরকার। সব কিছুর সমন্বয়ে কিন্তু একটা মানুষ সফল হয়। একটার ঘাটতি পড়লে কিন্তু অন্যদিকে টানাটানি পড়ে যাবে। তাই কোথাও যদি সফলতা পেতে হয়, হ্যাঁ, হোক না সেটা আজ নয় তো কাল, বা 1 বছর নয় 2 বছর লাগুক নাই কেন, আমার যদি একটা লক্ষ্য থাকে যে আমি এই কাজে সফল হব, তার জন্য যদি আমি পরিকল্পনা করে এগোই তাহলে আজ নয়তো কাল সফলতা আসবেই। চেষ্টা যদি করো তাহলে কিছু তো একটা হতে পারে। চেষ্টা যদি নাই করো তাহলে যেটা হবার ছিল সেটাও হবে না। এই কথাটা আমার বাবা ছোটোবেলাতে আমাকে খুব বলতেন। আমার সেই জন্য জিনিসটা খুব মনে পড়ে প্রতিটা কাজের ক্ষেত্রে। সবাই যে সব কিছু জানে তেমনটা কিন্তু নয়, বা সবাই যে সব কিছু করতে পারে তেমনটাও নয়। অনেক মানুষই আছে কত বয়সকালে কত জিনিস শেখে। সেটা শেখে কেন? তার শেখার ইচ্ছাটা আছে সে কারণে। মনের মধ্যে যদি কিছু জানার বা কিছু করার বা কিছু শেখার ইচ্ছাটাই যদি না থাকলো
তাহলে সে যত ভালো জিনিস দিয়েই তাকে শেখানো হোক না কেন, শেষমেশ সে শিখতে পারবেই না। যাই হোক, রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে ঘরে চলে এসে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আলমারিটা, টিভির র্যাকটা ডাস্টিং করে নিলাম। চলে এসেছি মামামের ঘরে। ও বিছানাটা ভালো করে গুছিয়ে দিয়েছিল, তারপরেও আমি ওই চাদর টাদরগুলো ঝেড়ে একটু টান টান করে দিয়ে এই ওয়ার্ড্রপের ওপর দুটো আমি ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর জিনিসগুলো ভালো করে একটুখানি মোছামুছি করে নিলাম। একদিন অন্তর অন্তর আমি দেখে নিয়ে আমার প্রতিটা ঘরের সমস্ত জায়গাগুলো ডাস্টিং করে থাকি। সাধারণত মামামের ঘর আর আমার ঘর অল্টারনেট ডেতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। বাকি রইল সিঁড়িটা, ছাদটা, ওটাও সেরকমভাবে দেখে শুনে নিয়েই আমি পরিষ্কার করে থাকি। গরমের সময়তে আমার এই ঘরদোর মোছামুছির কাজটা একটু বেড়ে গেছে। সারাদিনে 3 বার আমি এই দুটো ঘর মুছে থাকি। ভোরবেলাতে যখন বাসি কাজকর্ম করি সেই সময়তে তো ঘরদোর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, আবার এই দুপুরবেলাতে মানে এই বেলার দিকে যখন ঘরদোর ডাস্টিং করি তারপরেও একবার ঝাড় দিয়ে মুছে নিই, আর ওই বিকালবেলাতে সন্ধ্যা দেওয়ার আগে একবার মুছি। শীতের সময়তে এই ব্যাপারটা থাকে না, কারণ ওই মেঝেতে তো কার্পেট পাতা থাকে। সকালবেলাতে যখন বাসি কাজকর্ম করি সেই সময়টাতে কার্পেট গুটিয়ে তুলে দিয়ে ঘর বারান্দাগুলো সমস্ত ঝাড় দিয়ে মুছে নিয়ে আবার কার্পেটটা পেতে দিই। কিন্তু গরমের সময়তে বড্ড বেশি মেঝেতে আমরা বসি, শুই। মেয়ে আমার ওইসবের মধ্যে নেই। আমি আর বাবুই ওই মেঝেতে বসি, শুই। মাটিতে বসে দেয়ালে হেলান দিয়ে বসে বসে টিভি দেখলাম। গরমকালে দেখবে মাটিতে বসতে শুতে কিন্তু একটা আলাদাই আরাম লাগে। ঘরদোরগুলো সমস্ত ভালো করে ঝাড়টার দিয়ে একবার মুছে নিচ্ছি। ইনভার্টারের ওখানে ওই কর্নারটাও আজকে পরিষ্কার করে নিলাম। ইউপিএস মেশিনটার ওপরে একটা কাঁচা ধোয়া পরিষ্কার রুমাল পেতে দিয়েছি। আর এই যে আমার ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে মামামের ঘরটাও মুছে নিচ্ছি। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, আমার ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুপুরের খাবারটা সার্ভ করে দিলাম আর ভিডিওটা এইখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।